আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরা মুন্নি। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। জনগণকে মানিয়ে নিতে ধাপে ধাপে বেড়েছে জ্বালানি তেলের দাম, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টার। বাস ভাড়ার ব্যাপারে সিদ্ধান্ত কাল। যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ পাওয়া যাবে তাকেই বিচারে মুখোমুখি করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের পদত্যাগ চান ঘাতক দালাল এবং সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। ভর্তি ফির ক্ষেত্রে সরকারি নির্দেশনা মানছে না রাজধানীর বেসরকারি স্কুলগুলো, সর্বোচ্চ আদায় হচ্ছে 1 লাখ টাকা। এবং স্বাধীনতার 40 বছরে তলাবিহীন ঝুড়ি থেকে আদর্শ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ, মূল্যায়ন ডক্টর অমর্ত্য সেনের। রবি উদয় পোস্টপেড থাকলে আপনি তৈরি। রবি। শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও বিদায়ী বছরের আলোচিত ঘটনা নিয়ে সৃষ্টি শিক্ষা পরিবার আলোচিত 2010-এ থাকছে দুর্ঘটনা বহুল একটি বছরের খবর। এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে বারবার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার। এক্ষেত্রে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকার তার সুযোগ নিচ্ছে বলে জানিয়েছে কমিশন। তবে আন্তর্জাতিক বাজারে বাড়তি দাম, ভর্তুকি কমানো আর জনগণকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই ধাপে ধাপে বাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এস এম মহিউদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই আবারও সব ধরনের জ্বালানি তেলে লিটার প্রতি 5 টাকা দাম বাড়ায় সরকার। এর ফলে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 61 টাকা, পেট্রোল 91 টাকা, অকটেন 94 টাকা ও ফার্নেস অয়েলের দাম হবে 60 টাকা। বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে সরকার এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির মাধ্যমে দাম বাড়ালেও তেলের ক্ষেত্রে নিজেরাই দাম বাড়াচ্ছে। 1 বছরের মধ্যে 4 বার তারা এই দাম বাড়ালো। বিদ্যুতের দাম বা গ্যাসের দাম কিন্তু সরকার নির্ধারণ করছে না বা বাড়াচ্ছে না, এটা আমরাই করছি। যেহেতু আমাদের একটা আইনি দুর্বলতা ছিল এনার্জি রেগুলেটরি কমিশনের আমাদের পক্ষ থেকে, যেহেতু আমাদের রেগুলেশনটা নাই, রেগুলেশন ছাড়া আমরা প্রাইসিংটা করতে পারছি না, সে কারণে মিনিস্ট্রি করছে কাজটা। এই প্রবিধানমালাটা করবে বিআরসি এবং অলরেডি এটা খসড়া পর্যায়ে আছে। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েলের ব্যবহার বেড়েছে কয়েক গুণ। সেই সাথে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 1 বছরে ব্যারেল প্রতি বেড়েছে $25। তাই ভর্তুকি টানতে না পেরেই এই বড় মৌসুমের শুরুতেই সরকারকে তেলের দাম বাড়াতে হলো। হঠাৎ করে একটা জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে আমার হয়তো সমস্ত প্রোডাকশন সিস্টেম, আমার হিসাব নিকাশ গন্ডগোলে যায়। কিন্তু আপনি যদি ধীরে ধীরে করেন তাহলে এটা অনেক সময় আমি সহনীয় পর্যায়ে নিয়ে রাখতে পারবো। যখন দাম বাড়ে তখন কিন্তু যদি আমরা সাশ্রয়ী হই তাহলে কিন্তু আমরা আমাদের বাজেটের উপর, আমাদের পার্সোনাল বাজেটের উপর কিন্তু কোনো অভিঘাত হবে না। তবে জীবনযাপনে বাড়তি ব্যয়ের এই সময়ে সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকার তো অনেক জুলুম করতেছে আমগুলোকে। তেলের দাম যদি বাড়ে তো কেমনে আমরা মোটরসাইকেল চালাবো? এরা তো ভাড়া তো আর বাড়ে দিতে আছে না, কয় আগের ভাড়াই তেল বাড়ো। আমরা তো কোনোভাবে কষ্ট করে অ্যাফোর্ড করব, চলে যাবে, কিন্তু এটা চাপ পড়বে তো সাধারণ জনগণের উপরে। দাম বাড়ায় তেলের ব্যবহারে কিছুটা সাশ্রয় আর অর্থনীতির চাকাও ঠিক থাকবে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। যদি তেলের ব্যবসা দাম জানতে পারতাম তাহলে সবাই আমরা বর্ণ করে দিতাম। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া কি হারে বাড়বে সে সম্পর্কে আগামীকাল ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এর আগে কোনো যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না বলে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে আশ্বস্ত করেছেন বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির নেতারা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সড়ক ভবনে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। আগামীকাল সকাল 10:30টায় ভাড়া বৃদ্ধি কমিটির সাথে সড়ক ভবনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠকে বসবেন। বিকেল 3টায় বৈঠকের ফলাফল সাংবাদিকদের জানানোর কথা রয়েছে।
যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ পাওয়া যাবে তাকে এই বিচারে মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় ফেলোশিপ গ্রহণ অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন। এ সময় তিনি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার সরকারি প্রয়াসের কথা জানান। আর ফেলোশিপ গ্রহণ করে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা ও সন্ধানে সচেষ্ট ভূমিকার আহ্বান জানান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। আলমগীর স্বপ্নের রিপোর্ট। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ প্রণয়ন করে বাংলা একাডেমি এবার পূর্ণ করল 100 বছরের অপূর্ণ স্বপ্ন। বাঙালির জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রাণকেন্দ্র বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় দুখণ্ডের এ গ্রন্থ তুলে দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের হাতে। পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ও ধারক হিসেবে তাদের সম্মানিত করা হয় বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করে। এ সময় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কথা বলেন বাংলা ভাষার সমৃদ্ধ ভান্ডার নিয়ে, আহ্বান জানান ভাষার মর্যাদা রক্ষার। আমাদের শব্দ চয়ন এবং শব্দের প্রসারের দিকে নজর দিতে হবে। এই শব্দগুলো যদি লোপ পেয়ে যায় সে আমাদের খুব প্রতিবাদ করা দরকার আছে। আর বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং তা বিশ্বজনীন করতে বাংলাদেশের চেষ্টা যে অব্যাহত আছে তা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা জাতিসংঘের একটি ভাষা হিসেবে যেন স্বীকৃতি পায়, এ ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ পৃথিবীর যত সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে তাতে জাতিসংঘ কিন্তু এই স্বীকৃতিটা দিতে পারে। এক্ষেত্রে শুধু বাংলাদেশের সারা বিশ্বব্যাপী যারা আছেন সবাইকে অনুরোধ করব যে সকলে যেন এই ব্যাপারে সহযোগিতা করেন, কাজ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। বিচার কার্য চলতেই থাকবে। যেখানে বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেখানে এই ধরনের যুদ্ধাপরাধী পাওয়া যাবে, যখনই পাওয়া যাবে তখনই তাদের বিচার করা হবে। তিনি বলেন যুদ্ধাপরাধীদের বিচার না হলে বাংলাদেশ অভিশাপ মুক্ত হবে না, বাস্তবায়িত হবে না স্বাধীনতার স্বপ্ন ও অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশের জনগণের। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের পদত্যাগ দাবি করেছেন ঘাতক দলের নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। তাদের মতে এই ট্রাইব্যুনাল দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে না। প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। মুক্তিযুদ্ধে যারা সব হারিয়েছেন তারা এখনো ডুকরে কাঁদছেন। তাই যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের মেয়াদে হবে কি হবে না তা নিয়েও দারুণ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরামের নীতি নির্ধারকরা। বিচারের নামে জামায়াতের সাথে সরকার কোনো দর কষাকষি করছে কিনা এমন প্রশ্নও উঠে আসে আলোচনা সভায়। ভবিষ্যতে তাদেরকেই এই ট্রাইব্যুনালে আসামি হিসেবে দাঁড়াতে হয় কিনা সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন বিচার প্রার্থীরা। টিপু ভাই, আপনি বলবেন আপনার আইনজীবীরা সহযোগীরা ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার দায় নিয়ে আপনি পদত্যাগ করবেন। দক্ষ আইনজীবী আছে, তাদেরকে ট্রাইব্যুনালে নিয়োগ দিতে হবে, পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল করতে হবে, মামলাটা দ্রুত শেষ করতে হবে। না হলে ওই খালেদা জিয়া তো বলে দিয়েছেন তিনি ক্ষমতায় গেলে সবকিছু বাতিল করে দেবেন। গত 3টি বছর বলেছি যে 11,500 বন্দী যারা বাংলাদেশের জেল থেকে জিয়াউর রহমান ছেড়ে দিলেন সেই বন্দীদের লিস্টটা প্রকাশ করুন। এটা জনগণ আগামী নির্বাচনের আগে এই সরকারের কাছ থেকে পেতে চায়। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের আশ্বস্ত করে বলেন এই বিচার দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নিজেও তৎপর। কোন ষড়যন্ত্র মানবতা বিরোধী অপরাধীদের রক্ষা করতে পারবে না বলেও জানান তিনি। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সভা হয়েছে, সেই সভায় উনি দায়িত্ব নিয়েছেন কিভাবে এটাকে সামনে নিয়ে যায়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ উনি চিন্তা ভাবনা করছেন। আরো দ্রুত গতিতে কিভাবে এটা করা যায় সেই জন্য ব্যবস্থা নিচ্ছেন, আমরাও কাজ করছি। যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রতি নজরদারি বাড়াতে সকলের প্রতি আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। ভর্তি ফির ক্ষেত্রে সরকারি নির্দেশনা মানছে না রাজধানীর বেসরকারি স্কুলগুলো। সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তি ফি সর্বোচ্চ 5,000 টাকা হলেও নগরীতে স্কুল ভেদে আদায় করা হচ্ছে 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। স্কুল কর্তৃপক্ষ বলছে সরকারি সাহায্য না পাওয়ায় অনুদান বা স্কুলের উন্নয়ন খাতে অতিরিক্ত এ টাকা নিচ্ছেন তারা। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি, ক্যামেরায় ছিলেন আরিফ আমিন।
বাচ্চাদের একটি ভালো স্কুলে ভর্তি করাতে গিয়ে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় রাজধানীবাসীকে। নতুন বছর শুরুর আগে তাই অভিভাবকদের সবচেয়ে বড় চিন্তা বাচ্চাদের স্কুলে ভর্তি করানো নিয়ে। যদিও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতির ফলে দুশ্চিন্তা কিছুটা কমেছে, কিন্তু উৎকণ্ঠা রয়ে গেছে ভর্তি ফি নিয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভর্তির আবেদন ফর্মের জন্য সর্বোচ্চ 100 টাকা ও সেশন চার্জ সহ সব মিলিয়ে ভর্তি ফি মফস্বল এলাকায় 500 টাকা, উপজেলায় 1000, জেলা সদরে 2000, রাজধানীর বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3000 এবং ঢাকায় 5000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়। তবে এই নির্দেশনা মানছে না রাজধানীর স্কুলগুলো। 6200 নিচ্ছে সম্ভবত ভর্তি যে এটা টোটাল 28200 টাকা। কি করব, এটা তো আমরা তো ঠেকা ভালো একটা স্কুল আমরা মনে করি ভর্তি করব, যেভাবে ধার দেনা করে হলো আমরা ভর্তি করেছি। ডেভেলপমেন্ট উন্নয়ন, কিন্তু উন্নয়নের কোনো চিহ্ন নাই। বাচ্চার টাকা জমা দিয়ে স্বর্ণ বিক্রি করে কি করে বাচ্চা পড়াইতে হইব। এ বিষয়ে সরল স্বীকারোক্তি স্কুল কর্তৃপক্ষের। স্কুলের নতুন ভবন তৈরি থেকে শুরু করে সব উন্নয়ন কাজের জন্য অনুদান বা উন্নয়ন ফি হিসেবে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। যে হারে শিক্ষার্থী ভর্তি হচ্ছে, এদের পড়াশোনার জন্য বিল্ডিং পাবে কোথায়, কক্ষ পাবে কোথায়, কত সরকারি টাকায় হচ্ছে না। এটা স্কুল ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত যেভাবে আছে। একখানে আমরা 22,000 টাকা নিই ডেভেলপমেন্ট চার্জ, এটা নিয়ে তো আমরা বিল্ডিং 2টা কিনলাম ভাই, আমরা তো সরকারি কোনো অনুদান নিচ্ছি না। অবকাঠামোগুলো আমাদের ইয়া করতে হবে না, যা করতে হবে না। শিক্ষামন্ত্রীর দাবি, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই মন্ত্রণালয়ের কাছে। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যখন প্রথম আমি মন্ত্রী হই, তারপরে এই যে বিজ্ঞানন্দ স্কুলে বেশি নিয়েছিল টাকা, আমি টাকা ফেরত দেওয়া হয়েছে। তো এখনো যদি কেউ নিয়ম অমান্য করে, বেশি টাকা নেয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। শিক্ষাকে কম খরচে সব মানুষের কাছে ছড়িয়ে দিতে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করে দেন শিক্ষামন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার 40 বছরে তথাকথিত তলাবিহীন ঝুড়ি থেকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। বেড়েছে নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ভূমিকা। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার 40 বছরকে এভাবেই মূল্যায়ন করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। তবে অর্থনীতিবিদ রেহমান সোবহান মনে করেন রাজনীতি এখন সংঘাতময় ও অসহনশীল। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। মূল আলোচনায় স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক রেহমান সোবহান জানান, 40 বছরে রপ্তানি বেড়েছে 50 গুণ। বিদেশি সাহায্য মোট আমদানির শতকরা 71 ভাগ থেকে নেমে এসেছে 6 ভাগে। একদম শূন্য থেকে শুরু করে বছরে এখন রেমিটেন্স বা প্রবাসী আয় $1150 কোটি ডলারেরও বেশি। তবে তার মতে অর্থনৈতিক এসব অর্জনের বিপরীতে শক্তিশালী হয়নি গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংস্কৃতি। The politics of confrontation and intolerance appears to be once again permeating our political culture. In such a milieu, crime becomes another form of entrepreneurship, as well as an entry point into politics. তবে গেল 4 দশকে বাংলাদেশের অর্জনই বেশি দেখেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। বাংলাদেশের এখন সম্মান পৃথিবীতে অনেক বেড়েছে এবং বাংলাদেশকে আগে যেটাকে বলা হতো যে বাস্কেট কেস, অর্থাৎ সেই জায়গায় একটা আইডিয়াল কেস বলে অনেকে মনে করছেন। মেয়েদের যেখানে যে ভূমিকা এবং যে সামাজিক পরিবর্তনের সঙ্গে অর্থনৈতিক পরিবর্তনের যে যোগ, এই যোগটা বিশেষত বাংলাদেশে এতটা সাফল্য লাভ করেছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গত 1 দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে 6% হারে হচ্ছে, আয় বৈষম্য বেড়ে চলেছে। তাই প্রবৃদ্ধির ন্যায্য অংশ দরিদ্র জনগোষ্ঠীর হাতে পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। তাদের মতে এসব অর্জন ধরে রাখতে নিশ্চিত করা দরকার সরকারের কাজে স্বচ্ছতা ও সুশাসন আর বিরোধী দলের সংসদে অংশগ্রহণ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়িয়ে সরকার জনগণের ভোগান্তি চরম পর্যায়ে নিয়ে যাবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির সংলাপ কোনোভাবেই যেন ব্যর্থ না হয়, সেজন্যই বিএনপি সংলাপে যাচ্ছে। রাজধানীতে আলাদা 2টি আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আবু দারদা জুবাইরের রিপোর্ট। জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের 3 বছরের শাসনামলের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, জ্বালানি তেলের আরেক দফা দাম বাড়ায় জনজীবন অসহনীয় হয়ে উঠবে। আগামী নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন গতকাল রাত থেকে
জ্বালানি তেলের দাম আরো 5 টাকা বাড়িয়ে দিয়েছেন। এটাকেই বলে বাংলায় মরার উপরে খাড়ার ঘা। 1 মাসও যায়নি, 1.5 মাস বোধহয় বাড়িয়েছে 21% আর তারপরে আবার দেখেন গতকাল রাতেই আবার 5 টাকা বাড়িয়ে দিয়েছে। ফলে কি হয়েছে? ডিজেলের দাম বেড়েছে। ডিজেল সেচ কার্যে ব্যবহার হয়। কয়েকদিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে এবং সেই বিদ্যুতে এই ডিজেল ব্যবহার করতে হয়, ফলে আরো এক ধাপ বিদ্যুতের দাম বাড়বে। আর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার বিধান সম্পর্কে যদি আলোচনা বা সংলাপ কোন উদ্যোগ গ্রহণ করা হয়, সেটা হবে দেশের জন্য মঙ্গলজনক। আমরা বিএনপির তরফ থেকে আমরা এই কথাটাই রাষ্ট্রপতিকে জানাবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আলোচনা বাদে নির্বাচন কমিশন গঠন করার আলোচনা এখন কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবির আন্দোলনকে জোরদার করার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। এবার বিদায়ী বছরের আলোচিত ঘটনা নিয়ে আমাদের বিশেষ আয়োজন সৃষ্টি শিক্ষা পরিবার আলোচিত 10। গত কয়েক বছর ধরে দেশে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেলেও 2011 সালে কয়েকটি মর্মান্তিক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা সারা বছরই ছিল আলোচনার শীর্ষে। চট্টগ্রামের বীরেশরায়ে ট্রাক দুর্ঘটনায় 45 স্কুল ছাত্রের মৃত্যু এবং মানিকগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মনিরের অকাল প্রয়াণ গোটা দেশবাসীকেই প্রবলভাবে আলোড়িত করে। শাহনাজ মনির রিপোর্ট। এরকম ছোট বড় মাঝারি সড়ক দুর্ঘটনার খবর ও চিত্র গণমাধ্যমগুলোতে ছিল বছর জুড়েই। মানুষের আলোচনায় ছিল সড়ক মানেই যেন মৃত্যু ফাঁদ। আর সেই ফাঁদে 2011 সালের 11 জুলাই খেলা দেখে বাড়ি ফেরার সময় ট্রাক উল্টে খাদে পড়ে প্রাণ হারায় চট্টগ্রামের বীরেশরায়ের আবু তোরাব হাই স্কুলের 45 জন স্কুল ছাত্র। তাদের লাশের দীর্ঘ মিছিল শোকাহত করে পুরো জাতিকেই। আগস্ট বছরের আরেকটি ট্র্যাজেডির জন্ম হয় যখন মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা অকালে কেড়ে নেয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনির সহ 5 জনের প্রাণ। ঘন বৃষ্টির মধ্যে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। পুরো দেশবাসী গভীর শোক ও বেদনার সাথে এই দুই গণমাধ্যম ব্যক্তিত্বকে চিরবিদায় জানাতে বাধ্য হয়। সেই সাথে সামনে চলে আসে সড়ক নিরাপত্তার প্রসঙ্গটিও। সচেতন নাগরিক সমাজ শহীদ মিনার সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করে নিরাপদ সড়কের দাবি জানায়, চায় স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। এটা প্রতিরোধ করবার সময় সরকারকে বলতে হবে, বাধ্য করতে হবে। জনিত দুর্ঘটনার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হওয়া উচিত। মন্ত্রীর পর্যায়ে যদি কেউ একজন সুপারিশ করে বসে থাকে অন্যায়ভাবে লাইসেন্স দেওয়ার জন্য, তাহলে সে দেশের ন্যায় বিচার কোথায় পাবে? এদিকে সারা দেশে 209টি দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করেছে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার। তারা বলছেন, চালকের অদক্ষতা, অসাবধানতা, নিয়ম না মানা আর রাস্তার নির্মাণ ত্রুটি দেশে ক্রমাগত ঘটতে থাকা দুর্ঘটনাগুলোর প্রধান কারণ। রাস্তাটাকে নিরাপদভাবে বানানো হচ্ছে প্রধান দায়িত্ব। যেখানে ডিভাইডার দেওয়া সম্ভব সেসব জায়গায় দেওয়া যায় কিনা, এই জিনিসগুলা একটু গবেষণা করে যাচাই করে বের করতে হবে। সরেজমিনে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যেতে হবে,
এবং সেখানে গিয়ে ইনভেস্টিগেট করে দেখতে হবে এখানে কি কি প্রবলেম আছে, কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। বছরের শেষে মিরেশ্বরাইয়ের ঘটনায় ট্রাক চালক মফিজকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। আর মানিকগঞ্জের ঘটনার জন্য দায়ী বাস চালক জামিনে মুক্তি পায় সম্প্রতি। ফলে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির বিধান সংশোধনের প্রসঙ্গটিও আলোচিত হয় সচেতন মহলে। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান বীর প্রতীক। দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 74 বছর। দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে হাসপাতাল থেকে তাঁর লাশ সেনানিবাসের বাসায় নেওয়া হয়। স্বজনদের সান্ত্বনা দিতে সেখানে যান বিএনপি ও আওয়ামী লীগ নেতারা। আগামীকাল সকাল 10টায় ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 11:30টায় ও 12:30টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এম হামিদুল্লাহ খানের জানাজা হবে। মুক্তিযুদ্ধের সময় তিনি 11 নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুক্তা চৌধুরীর ছেলে তাসনিম হায়দার চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী তাসনিম হায়দার চৌধুরী গুলশানের বাসায় যান। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক স্মরণে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কলাবাগান মাঠে চোখে এই সভার আয়োজন করা হয়। বালমোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক সালাউদ্দিন এতে মোনাজাত পরিচালনা করেন। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ছাড়াও আব্দুর রাজ্জাকের শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীরা এতে উপস্থিত ছিলেন। পাচার হওয়ায় খোলা বাজারে টাকার বিপরীতে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে বলে মনে করছেন বৈদেশিক মুদ্রা বাজার সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, প্রতিদিন অবৈধ উপায়ে লাখ লাখ ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। এছাড়া বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক ও ব্যক্তি ডলার নিয়ে অবৈধ ব্যবসা করছেন। তবে এই অভিযোগটি ভিত্তিহীন বলে মনে করেন ব্যাংকাররা। পারভেজের রিপোর্ট। রাজধানীর দিলকুশার এই জায়গাটি খোলা বাজারে ডলার বিক্রির জন্য সবার কাছে পরিচিত। পাশ দিয়ে যাবার সময় মনে হতে পারে গোপনীয় কোনো পণ্যের বাজার এটি। বঙ্গভবনের দেয়ালের কাছের এই জায়গাটিতে বিদেশি মুদ্রা কেনা হচ্ছে কয়েক দশক ধরে। প্রতিদিন লাখ লাখ ডলার কেনাবেচা চলে এখানকার হাউজ ও ফুটপাথে। কোথায় যাচ্ছে এসব ডলার? মতিঝিলের খোলা বাজার, মানি এক্সচেঞ্জ আর ব্যাংক ডলারের সরবরাহ সবখানেই কম। তবে চাহিদা মতো টাকা দিলেই পর্যাপ্ত ডলার পাওয়া যাচ্ছে। বিমান পরি থাকলে অর্থাৎ ঢাকার বাজারে ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম কমে যায়, যেমনটি হয়েছিল গত বুধ ও বৃহস্পতিবার। গত 6 মাস ধরে খোলা আর মানি এক্সচেঞ্জ ব্যবসা জমজমাট। এ সময় অস্বাভাবিকভাবে ডলারের চাহিদা বেড়েছে। হাউসগুলো প্রতিদিন গড়ে 80,000 থেকে 1 লাখ ডলার কেনাবেচা করছে। বাজার সংশ্লিষ্টরা এই অতিরিক্ত লেনদেনকে খুবই অস্বাভাবিক বলে মনে করেন। তবে মানি এক্সচেঞ্জগুলোর অভিযোগ, বাণিজ্যিক ব্যাংকগুলো পাসপোর্টের বিপরীতে ডলার এন্ডোর্স করলেও পাসপোর্টধারীকে সেই ডলার দিচ্ছে না। পরে তারা কার্ড মার্কেটে তা বেশি দামে বিক্রি করেন। ব্যাংকের কিছু অসহায় কর্মচারী এবং কিছু ইউনিয়নের নেতা এরা মিলে ওই জিনিসটা বললো যে কিছু পাসপোর্ট আমরা দিচ্ছি ইন্ডোর্সমেন্টের জন্য। ওরা ইন্ডোর্সমেন্টটা করে দিচ্ছে কিন্তু অরিজিনালি ডলারটা দিচ্ছে না। ওইটাকে ওরা হতে পারে ব্যাংকের কাছে, হতে পারে বাইরে বেশি দামে বিক্রি করতে। ফান্ডে ডলার নাই, আমি ইউজ করে দিচ্ছি, বাইরের থেকে কিনে নেন। এই জিনিসটা করতেছে ব্যাংকাররা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ব্যাংকাররা। না, এটা আমি মনে করি না, কারণ কিছু রিমিটেন্স আমাদের খুব কমে গেছে। সত্য কথা, আমাদের ব্যাংক এবং ব্যাংকিং সেক্টরে ডলারের দোকান আছে। মঙ্গলবার মতিঝিলের মানি এক্সচেঞ্জ ও কার্ড মার্কেটে মার্কিন ডলার বিক্রি হয়েছে 82 টাকা 70 পয়সা থেকে 83 টাকায়, আর ক্রয় মূল্য ছিল 82 থেকে 82 টাকা 30 পয়সা। বৃহস্পতিবার এই ডলারের ক্রয় মূল্য গেছে 82 টাকা এবং বিক্রয় মূল্য 82 টাকা 30 পয়সা। গোলাম পারভেজ, বাংলা, ঢাকা। সংসদের
অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিল আনা হলেই বিএনপি সংসদে যোগ দেওয়ার কথা বিবেচনা করবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জনার্দন ফারুক। শ্রমিক দলের মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নিয়ে কথা জানান। বিরোধী চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, একদিকে সরকারি দল সংসদকে অকার্যকর রেখেছে, অন্যদিকে বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। কোনোভাবে যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিজয়ের 40 বছর উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEB অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, নজরুল ইসলাম বাবু এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ইতিহাস আমাদের নতুন প্রচলন দিয়ে বাংলাদেশ সরকারের 31st নাইটে রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নতুন বছরের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও উত্তরার কিছু অংশে পুলিশ এবং গোয়েন্দা বিভাগের অতিরিক্ত টিম কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 31 ডিসেম্বর রাতে নগরীতে 8টি মোবাইল কোর্ট সক্রিয় থাকবে। বন্ধ থাকবে রাস্তার পাশে সব বার। এছাড়া উন্মুক্ত কোনো স্থানে জমায়েত বা বাদ্যযন্ত্র নিয়ে উন্মত্ত আচরণ নিয়ন্ত্রণে তৎপর থাকবে পুলিশ। এছাড়া নগরবাসী নিরাপত্তায় গুলশান, বনানী সহ রাজধানীর বেশ কিছু স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিভিন্ন স্থানে থাকবে চেক পয়েন্ট। আন্তর্জাতিক সংবাদ। ঘূর্ণিঝড় থেইনের আঘাতে ভারতের তামিলনাড়ুতে অন্তত 19 জন মারা গেছে। এর মধ্যে পুদুচেরির উপকূলীয় এলাকায় মারা গেছে 12 জন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ঘূর্ণিঝড়ের আঘাতে অসংখ্য গাছপালা ও দেয়াল ধসের ঘটনা ঘটে। বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল সংযোগ। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় উপকূলের দরিদ্র জেলে পরিবারগুলো। সাগর ও নদীর পানিতে প্লাবিত হয় পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লু, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরামের নিচু এলাকা। সেখানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। স্কুল ভবনগুলোতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ঘূর্ণিঝড় থেইন কিছুটা পশ্চিমে ঘুরে উত্তর তামিলনাড়ুর ঢুকে দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কিম জং ইলের মৃত্যু হলেও উত্তর কোরিয়ার পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির ন্যাশনাল ডিফেন্স কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, দেশটির নতুন নেতা কিম জং উন তাঁর সদ্যপ্রয়াত বাবা কিম জং ইলের দেখানো পথেই দেশ চালাবেন। আর দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতোই থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে কিম জং ইলের মৃত্যু পরবর্তী সময়ে কোরীয় উপত্যকার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এবং নারীতা সরকারি উচ্চ বিদ্যালয়কে 5-0 গোলে হারিয়ে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে দোলাইয়ের পার উচ্চ বিদ্যালয়।